একবার ভেবে দেখুন তো, আপনার খুব কাছের কারোর মৃত্যুর পরেও আপনি তার সাথে যোগাযোগ করতে পারছেন, এমনকি তাকে দেখতেও পারছেন। তাহলে বিষয়টা কেমন হবে? কিন্তু এটি কি আদৌ সম্ভব? আজকের মুভিটিতে আমরা ঠিক এরকমই কিছু একটা দেখতে চলেছি, যেটি হয়তো এখন অসম্ভব কিন্তু ভবিষ্যতে সম্ভবও হতে পারে। তো চলুন আর দেরি না করে মুভির আসল কাহিনী শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটি মেয়ে এয়ারপোর্টে বসে আছে তার ফ্লাইটের জন্য। মেয়েটির নাম ছিল বেলি এবং তার পাশে বসে থাকা সাং নামক ব্যক্তিটি একই জায়গায় যাচ্ছিল। সাং তাকে জিজ্ঞেস করে, আপনি কি আপনার পরিবারের কাছে যাচ্ছেন? উত্তরে বেলি বলে, আমি একটা কাজে যাচ্ছি আর এখানে আমার মেয়ে আমার মায়ের কাছে থাকে। তারপর সাং জিজ্ঞেস করে, আপনি কতদিনের জন্য সেখানে যাচ্ছেন? বেলি বলে, 3 মাসের জন্য। আর তখনই তার ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট দিলে সে প্লেনে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জিয়ং নামের একটি মেয়ে তার রুমে ঘুমিয়েছিল। তখনই তার স্পেসে থাকা বয়ফ্রেন্ড তেইজুন তাকে কল দিয়ে ঘুম থেকে উঠায়। মূলত জিয়ং একজন এয়ার হোস্টেজ, তাই সে তার বয়ফ্রেন্ডকে বলেছিল প্রতিদিন আমাকে কাজে যাওয়ার জন্য কল দিয়ে জাগাবে। আর এই জন্যই প্রতিদিনের মতো তেইজুন তাকে কল দিয়ে ঘুম থেকে উঠায় এবং জিয়ং ঘুম থেকে উঠে দ্রুত রেডি হয়ে যায়। তখন যাওয়ার আগে জিয়ং তেইজুনকে বলে কালকে আর একটু তাড়াতাড়ি কল দিতে। এর পরের সিনে আমরা দেখতে পাই হিরি এবং উশিক নামক দুইজন একসাথে রেস্টুরেন্টে খেতে এসেছে। তখন হিরির মা হিরিকে কল করলে হিরি বিরক্ত হয়ে বলে, আমি একটি ছেলের সাথে ডেটে এসেছি। হিরির মা ছেলেটির বিষয়ে জানতে চাওয়ায় উশিক সামনে এসে হ্যালো বলে। হিরির মা ভাবে সে হয়তো তার বয়ফ্রেন্ড, যেটা বুঝতে পেরে হিরি কল কেটে দেয়। তারা রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় উশিক বলে, তুমি যদি চাও তাহলে আমি তোমার ফেক বয়ফ্রেন্ড হতে পারি। হিরিও এতে রাজি হয়। এরপর যখন তারা রাতে একসাথে ডিনার করছিল তখন আবারও তার বাবা মা কল দেয়। ছেলেটি বলে, আমার নাম উশিক। তারপর তার বাবা ছেলেটির ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস করে। উশিকের সাথে কথা বলে হিরির বাবা মা অনেক খুশি ছিল, কারণ তারা মনে করেছিল অবশেষে তার মেয়ে একজন জীবনসঙ্গী খুঁজে পেয়েছে। এরপরের দৃশ্যে আমরা বেলিকে দেখতে পারি যে তার মেয়ের সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলছিল। তখনই তার সাথীরা তাকে কিছু দেখানোর জন্য ডাক দেয়, তাই বেলি সঙ্গে সঙ্গে কল কেটে দৌড়ে চলে যায়। কিন্তু হঠাৎ সে থেমে যায়, কারণ একটি ফ্ল্যাশব্যাকের কথা তার মনে পড়ে। সে সবসময় কাজের চাপের কারণে তার মেয়ের সাথে অবহেলা করেছে, আর এই ব্যস্ততার কারণে তার মেয়েকে সে ঠিকমতো সময়ও দিতে পারেনি, যার জন্য সে আবারও তার মেয়েকে কল করে কথা বলে এবং ক্ষমা চায় বাচ্চা মেয়েটিকে সময় না দিতে পারার জন্য। অন্যদিকে দেখা যায় জিয়ং হসপিটালে গিয়েছে, যেখানে তেইজুন অ্যাডমিট ছিল কারণ তার ব্রেইন হ্যামারেজ হয়েছে। এর জন্য জিয়ং ডক্টরের সাথে দেখা করে। ডক্টর তাকে বলে তার ব্রেইন হ্যামারেজ হয়েছে, যার কারণে সে এখন অদ্ভুত অঙ্গভঙ্গি করবে। আর সাথে এটাও বলে তাকে একা ছাড়বেন না, কারণ সে একা থাকতে পারবে না। এজন্য জিয়ং তেইজুনকে তার বাসায় নিয়ে যায়। পরের দিন সকালে তেইজুন জিয়ং এর জন্য নাস্তা বানায় এবং তেইজুন জিয়ং এর দিকে তাকিয়ে নিজের হাতে গরম পানি ঢালতে থাকে, কিন্তু তেইজুন তার হাতে গরম কিছুই অনুভব করছিল না, যেটা দেখে জিয়ং সাথে সাথেই তেইজুনের হাত সরিয়ে দেয়। অতঃপর জিয়ং তখন ডক্টরের বলা কথাগুলো বুঝতে পারে যে কেন তেইজুনের পক্ষে একা বেঁচে থাকা সম্ভব না। অন্যদিকে বেলির মেয়ে বেলির সাথে কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়ে। তখন বেলির মা এসে কলটি অফ করে দিতে চায়, তাই বেলি তার মাকে থামায় এবং ধন্যবাদ জানায় তার মেয়ের যত্ন নেয়ার জন্য। আর তাকে একটি জিনিস দেখিয়ে বলে, এটা কি আপনার পছন্দ হয়েছে? আপনি চাইলে আপনার জন্য ও আপনার ফ্রেন্ডসদের জন্য আনতে পারি। তখন তার মা কিছু না বলেই কলটি রেখে দেয়। মনে হচ্ছিল যেন তার মা তার উপর রাগ হয়েছিল। পরের দিন বেলি একটি বাজারে যায়। পেছন থেকে সাং তাকে ডাক দেয়, যার সাথে তার এয়ারপোর্টে কথা হয়েছিল। তারা একসাথে বসে কথা বলছিল। তখন বেলি তাকে বলে, মনে হচ্ছে আমার মা আমার থেকে কিছু লুকোচ্ছে। এরপর হিরি সাংকে আওয়াজ দেয়। সাং এর আশেপাশে কোনো ফোন ছিল না, তাই সে ওয়াশরুমের বাহানা করে চলে যায় হিরির সাথে দেখা করতে। সাং একটি স্ক্রিনের সামনে এসে দাঁড়ায়। হিরি বলে বেলির মা এই মাসের শেষে সার্ভিস অফ করতে চাচ্ছে। এটা শুনে সাং বের হয়ে আবারও সেখানে যায় যেখানে বেলি ছিল। এরপর আমাদের দেখানো হয় জিয়ং যখন ঘুমাচ্ছিল তখন তাকে একজন লোক কল করে বলে তেইজুন আমার কাছে এসেছিল এবং সে নিজের জন্য একটি চাকরি খুঁজছে।
লোকটি এটাও বলে তেজুনের মাথা এখন ঠিক নেই। তখন জিয়ং তাকে বলে তেজুন একদম ঠিক আছে। এটা বলে সে কলটি কেটে দেয় এবং এরপর সে বিছানা থেকে উঠে স্পেসে থাকা তেজুনকে জিজ্ঞেস করে আমার ঔষধ কোথায়। অতঃপর সে ওষুধ খেয়ে আবারও ঘুমিয়ে পড়ে। এরপর যখন সে ঘুম থেকে ওঠে তখন দেখা যায় তার বাসায় একটি অন্যরকম দৃশ্য। তেজুন তার কিছু ফ্রেন্ডসদের সাথে পার্টি করছিল এবং তেজুন জিয়ংকে দেখে বলে আমি আজকে একজনের কাছে গিয়েছিলাম, আমি খুব শীঘ্রই একটি জব করব। জিয়ং তার এই কথাগুলো ইগনোর করে বলে এই লোকগুলো কারা? তেজুন বলে এই লোকগুলো আমার বন্ধু হয়, তুমিই তো বলেছো জীবনে এনজয় করতে হলে ফ্রেন্ডসদের সাথে সময় কাটানো অনেক দরকার, তাই তাদের বাসায় এনে একটা পার্টি দিলাম, আর তুমিও আসো এই মোমেন্টটা উপভোগ করো। অতঃপর জিয়ং বলে ওঠে তুমি তো এমন ছিলে না। অন্যদিকে বেলি তার মেয়ের সাথে কথা বলছিল। সে বলে আমি তোমাকে আমার কাছে নিয়ে আসব। তখনই বেলির মা আসে, বাচ্চা মেয়েটিকে বলতে থাকে খাবার খেয়ে নাও। মেয়েটি বলে আমি মায়ের সাথে কথা বলছি, এখন খাবো না। তাই বেলির মা বাচ্চা মেয়েটির থেকে ফোন নিয়ে কলটা কেটে দেয় আর বলে তার সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই। তখন বেলির মেয়ে বলে আমি আমার মায়ের কাছে যেতে চাই, আমার মা বলেছে খুব শীঘ্রই আমাকে এখান থেকে নিয়ে যাবে। তখন তার নানি তাকে বলে তুমি এখন যাও, তা না হলে তোমাকে তোমার মায়ের সাথে আর কথা বলতে দিব না। কিছুক্ষণ পর বেলির মা তাকে কল দিয়ে বলে তুমি ওকে মিথ্যা কেন বলেছো যে তুমি ওকে এখান থেকে নিয়ে যাবে? তখন বেলি বলে আমার মিথ্যা বলার কারণ যাতে ও আপনাকে ডিস্টার্ব না করে। তখন তার মা বলে তুমি যদি এমনই করতে থাকো তাহলে আমি ওকে নিয়ে চায়নায় চলে যাব। তখন বেলি বলে না আপনি এটি করবেন না, আমি এসে আপনার সাথে কথা বলবো। অতঃপর বেলির মা বলে তুমি কখনো এখানে আসতেই পারবে না। এটা বলে কল তখনই কেটে দেয়। দেখা যায় এদিকে জিয়ং তেজুনকে নিয়ে অনেক চিন্তিত হয়েছিল, যার জন্য সে ডক্টরের কাছে এসেছে। ডক্টরকে সে বলতে থাকে তেজুন অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, সে রাতে ঘরেই থাকে না এবং সে আগে এমন ছিলই না। তখন ডক্টর বলে তেজুন সবেমাত্র কোমা থেকে উঠেছে, তাই তার স্বাভাবিক হতে একটু তো সময় লাগবেই। তুমি ওকে একা ছেড়ে দিও না, সবসময় তোমার সাথে রেখো। জিয়ং তেজুনের কর্মকাণ্ডে বিরক্ত হয়ে গিয়েছিল। পরের দিন জিয়ং তাড়াহুড়ো করে কাজে যাওয়ার সময় ফোনটা রেখে গিয়েছিল। দেখা যায় তখন তার ফোনে কল আসে এবং তেজুন সেটা ধরতে যায়, কিন্তু তখনই রিং বাজা বন্ধ হয়ে যায়। আর তখন জিয়ং এসে বলে তুমি আমার ফোন কেন চেক করছো? তেজুন বলে তুমি যেমনটা ভাবছো আসলে তেমন কিছুই না। কিন্তু জিয়ং তার কথা বিশ্বাস না করে বলে তুমি আমাকে এখন অনেক কষ্ট দিচ্ছ। এটা শুনে তেজুন তার কাছে ক্ষমাও চায়, কিন্তু জিয়ং কিছু না বলে সেখান থেকে চলে আসে। এরপর যখন জিয়ং তার অ্যাপার্টমেন্টের থেকে বের হচ্ছিল তখন স্পেসে থাকা তেজুনের কল আসে। রাত হলে জিয়ং ট্যাক্সি নিয়ে বাসায় আসছিল। তখনই সে দেখতে পায় তার অ্যাপার্টমেন্টের সামনে অনেক লোকজনের ভিড়। ট্যাক্সি থেকে নেমে জানতে পারে সে যেই ফ্ল্যাটে থাকতো সেই ফ্ল্যাটেই আগুন লেগেছে। সিসিটিভি ফুটেজ দেখে জানা যায় আগুন তখনই লেগেছে যখন তেজুন ঘর থেকে বের হয়েছিল। এর জন্য জিয়ং ও তেজুনের তদন্ত করা হয়। এখানে অফিসার জিয়ংকে বলে এতদিনে তেজুনের অঙ্গভঙ্গি দেখতে কি তোমার একটু চেঞ্জ মনে হয়েছে? জিয়ং বলে না, আর এটার সাথে তেজুন কোনোভাবেই জড়িত না। এরপর ইনভেস্টিগেশন শেষে তারা একসাথে পুলিশ স্টেশন থেকে বের হয়ে রাস্তায় হাঁটতে থাকে, কারণ জিয়ং এর অ্যাপার্টমেন্টে আগুন লাগায় তাদের থাকার মতো এখন আর কোনো জায়গা নেই। তখন জিয়ং তাকে জিজ্ঞেস করে যখন আগুন লেগেছিল তুমি কি রান্না করেছিলে? তেজুন বলে আমি আগুন লাগাইনি, আর সাথে এটাও বলে চলো আমরা কোনো জায়গা থেকে ঘুরে আসি। জিয়ং বলে আগামীকাল আমার বার্সেলোনার ফ্লাইট। বার্সেলোনা ছিল জিয়ং এর সবচেয়ে পছন্দের জায়গা, যার জন্য তেজুন বলে ওঠে তাহলে তো তুমি অনেক খুশি থাকবে। এরপর জিয়ং রাগ হয়ে বলে আমার জীবনে আর কোনো খুশিই বেঁচে নেই। এরপর হিরিকে দেখা যায়, যে ছিল ওয়ান্ডারল্যান্ড ট্রাভেল এজেন্সির এজেন্ট। সে একজন ছেলেকে কল দিয়ে তার গ্র্যান্ডমার মারা যাওয়ার কথা বলে, আর সাথে এটাও বলে তোমার বর্তমান সার্ভিসটি আমাদেরকে অফ করতে হচ্ছে। এরপর বেলির মাকে দেখা যায় যে বেলির মেয়েকে নিয়ে এয়ারপোর্টে এসেছে, কারণ সে তাকে নিয়ে চায়নায় চলে যাবে।
এরপর ওখানে দাঁড়িয়ে একজন এয়ার হোস্টেজকে তার যাওয়ার রাস্তা জিজ্ঞেস করে। পরে তাকিয়ে দেখে জিয়া অর্থাৎ বেলির মেয়ে ওখানে নেই। সে তাকে খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না। তাই সে ঘাবড়ে যায় এবং বাচ্চা মেয়ে হারানোর অ্যানাউন্স করে, কিন্তু তারপরেও তাকে খুঁজে পায় না। আর তখনই তার মেয়ে বেলি তাকে কল দিয়ে জিয়ার কথা জিজ্ঞেস করে। তখন তার মা বলে জিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বেলি বলে পুলিশকে খবর দাওনি? তার মা কিছু না বলে কাঁদতে শুরু করে, যার জন্য বেলি রাগ হয়ে তাকে বকতে থাকে। তখনই বেলির কানেকশন অফ হয়ে যায়। আর সেদিনই এয়ারপোর্টে যায় জিয়ং, আর জিয়ং এর পেছনে তেইজুনও চলে যায়। তেইজুন জিয়ংকে বলে আমিও তোমার সাথে যেতে চাই। জিয়ং তাকে বলে এখন তুমি ভালো নেই, তোমাকে সেখানে নিয়ে যাওয়া ঠিক হবে না। তেইজুন বলে আমি একদম ঠিক আছি, আমার কোনো সমস্যা নেই। জিয়ং বলে আমি এসে তোমার সাথে কথা বলবো। তখন তেইজুনের কাছে মনে হয় জিয়ং তাকে অবহেলা করছে। সে জিয়ংকে কিছু বলতেই যাবে, তখনই স্পেসে থাকা তেইজুনের কল আসে। তখন জিয়ং সামনে থাকা তেইজুনের থেকে সরে আসতে নেয়। তেইজুন তাকে বলে ওঠে কে কল দিয়েছে। জিয়ং কিছু না বলে তার হাতে ফোনটি দিয়ে দেয়। আর এবার তেইজুন ফোন নিয়ে দেখে তার নামে সেভ করা একটি নাম্বার। সেই কলটি রিসিভ করতেই দেখে স্পেসে থাকা তেইজুনকে। আর স্পেসে থাকা তেইজুন তাকে দেখে বলে তুমি আবার কে? আর এখানকার তেইজুন তাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। জিয়ং তাকে দেখে বলে চলো আমার সাথে প্লেনে, আমি তোমাকে সব খুলে বলবো। কিন্তু এবার সে জিয়ং এর সাথে কোথাও যেতে চায় না। জিয়ং বুঝতে পারছিল না যে তার মাথায় কি চলছে। পরের সিনে দেখানো হয় বেলি তার মেয়েকে স্বপ্নে দেখছে। তার মেয়ে তাকে বলছে দেখো মা, আমি তোমার কাছে এসেছি। এরপর সে তার মেয়েকে জড়িয়ে ধরে আর সে কনফিউজ হয়ে যায়, কারণ সে নিজেকে কখনো এয়ারপোর্টে পাচ্ছিল আবার কখনো বিচে। তারপর তার ঘুম ভেঙে গেলে সে অনেক চিন্তিত হয়ে পড়ে। এজন্য সে গাড়ি নিয়ে বের হয়ে যায় তার মেয়েকে খোঁজার উদ্দেশ্যে। তার কাজের সাথীগুলোও তাকে না যাওয়ার জন্য আটকায়, কিন্তু সে কারো কথা না মেনে একটি মরুভূমি দিয়ে যেতে থাকে। আর তখনই একটি ঝড়ের কবলে পড়ে যায়। আর উপায় না পেয়ে সে ঝড়ের ভিতরে যেতে শুরু করে, যেখানে ভেতরে কিছুই দেখা যাচ্ছিল না। তবুও সে তার মেয়ের কথা চিন্তা করে গাড়ি চালিয়েই যাচ্ছিল। অন্যদিকে ওয়ান্ডারল্যান্ডে উশিক বেলির ব্যাপারে জানতে পারে। সে হিরিকে বলতে থাকে বেলিকে বারবার ডিঅ্যাক্টিভেট করার চেষ্টা করলেও সে ডিঅ্যাক্টিভেট হচ্ছে না। আর এটা জানতে পেরে হিরি তখনই সাংকে আওয়াজ দেয়। আর দৃশ্যটি সাং এর দিকে স্থানান্তরিত হলে আমরা তাকে সেই মরুভূমিতে গাড়ি চালাতে দেখতে পাই। আর তখনই সে বেলিকে বাঁচাতে বেলির কাছে চলে আসে। বেলি যেখানে ছিল সেখানে গিয়ে বেলিকে সেই গাড়ি থেকে বের করে নিয়ে আসে। আর কয়েক সেকেন্ডের ভেতরেই বেলির গাড়ি তুফানে উল্টে যায়। প্রচন্ড বালি উড়ার কারণে তারা দুজনেই নিচে শুয়ে পড়ে। আর স্ক্রিনে হিরি ও উশিক বেলিকে দেখছিল। উশিক বলে আমাদেরকে বেলির ডাটা খুব শীঘ্রই ঠিক করতে হবে, তা না হলে আমাদের সিস্টেম নষ্ট হয়ে যাবে। আর সাথে এটাও বলে আমরা বেলিকে আবার বানাতে পারলেও আগের মতো বানাতে পারবো না। দেখা যায় তখনই বেলির সিস্টেম অফ হয়ে যায়। এটা দেখে হিরি বলে বেলি কিছু বলতে চাচ্ছিল, তুমি বেলির সিস্টেম অন করে দাও। তখন উশিক বলে তুমি কি চাচ্ছ? হিরি বলে আমি বেলিকে সাহায্য করতে চাচ্ছি। পরবর্তী দৃশ্যতে আমাদের বেলিকে এয়ারপোর্টে দেখানো হয়, যেখানে সে তার মেয়ে জিয়াকে খুঁজছিল। আর এয়ারপোর্টে তেইজুনও ছিল, যার জন্য বেলির কলটা কোনোভাবে ট্রান্সফার হয়ে তেইজুনের ফোনে চলে আসে। বেলি তাকে বলে এখন শুধু তুমি আমাকে সাহায্য করতে পারবে। আমার মেয়ে জিয়াকে যেখানে দেখবে সেখানেই তুমি ওকে থামিয়ে দিবে। এরপর তেইজুন একটি বাচ্চা মেয়েকে দেখতে পায়, যেটা দেখে সে বুঝতে পারে এটি জিয়া। জিয়া কোথাও দৌড়ে যাচ্ছিল এবং তখনই জিয়ার সামনে একটি গাড়ি আসতে নিচ্ছিল। তেইজুন এটা দেখে সময় মতো গিয়ে তাকে গাড়ির নিচে পড়ার থেকে বাঁচায়। তারপর সে জিয়াকে বলে তোমার মা তোমাকে এখানেই অপেক্ষা করতে বলেছে। তখনই তার নানি সেখানে আসে। জিয়া তার নানিকে দেখে লুকিয়ে পড়লেও তার নানি তাকে ঠিকই দেখতে পেয়ে যায়। জিয়াকে পেয়ে সে তেইজুনকে ধন্যবাদ জানায়। সে যখন জিয়াকে নিয়ে চলে যেতে চায় তখন জিয়া যেতে চায় না। সে বলে মা বলেছে এখানেই অপেক্ষা করতে, মাকে কল করো। তখন তার নানি বলে তোমার মাকে এখন কল করা যাবে না। কিন্তু জিয়ার জিদের আগে সে কিছুই আর বলতে পারে না। মোবাইল নিয়ে সে জিয়ার হাতে দিয়ে দেয়। জিয়া তার মাকে কল করে। তার মা কল রিসিভ করলে জিয়া বলে মা তুমি কোথায় আছো? বেলি বলে আমি এয়ারপোর্টে। তখন জিয়া বলে আমি তো তোমাকে কোথাও দেখতে পারছি না। তখন বেলি বলে আমি জীবিত নেই। এটা শুনে জিয়া বেলির মায়ের দিকে তাকায়।
বেলির মাও এই কথাটা শুনে কাঁদতে থাকে। জিয়া তখন বেলিকে বলে, তুমি এখনো আমাকে ঘুমানোর আগে গল্প শোনাবে তো? তখন সে বলে, হ্যাঁ শোনাবো। এরপর বেলি তার মায়ের সাথে কথা বলে। তখন সে বলে, তোমার কথা অনেক মনে পড়ে। বেলি তার মার সাথে কিছু কথা বলার পর কল কেটে দেয়। এরপর আমাদের ওয়ান্ডারল্যান্ডের হিরি ও উশিককে দেখানো হয়। তাদের সিস্টেমও ঠিক হয়ে গিয়েছিল। আর তখনই জিয়ং এর কল আসে। জিয়ং তখন হিরিকে বলে, আমি তেইজনের স্পেসে থাকার সিস্টেমটি বন্ধ করতে চাই। তখন হিরি বলে, কেন? উত্তরে জিয়ং বলে, এখন আসল তেইজুন কোমা থেকে বের হয়ে এসেছে। এর জন্য আমার ওয়ান্ডারল্যান্ডের ডিজিটাল ওয়ার্ল্ডের থেকে স্পেসে থাকা তেইজুনের কোনো দরকার নেই। আর এখানেই এই মুভিটির কাহিনী রিভিল হয়ে যায় যে ওয়ান্ডারল্যান্ড এমন একটি দুনিয়া যা মানুষের মৃত্যুর পরেও এই ডিজিটাল ওয়ার্ল্ডের ধারায় নিজেদের প্রিয় মানুষের সাথে কানেক্ট হতে পারত। এরপর জিয়ং সেই ওয়ান্ডারল্যান্ডের ডিজিটাল ওয়ার্ল্ডের স্পেসে থাকা তেইজুনের কাহিনী সব আসল তেইজুনকে বলে দেয়। তেইজুন এটা শুনে রাগ হয়ে জিয়ংকে ছেড়ে চলে যেতে চায়। আর জিয়ং তার সাথে কাটানো সময়গুলো মনে করতে থাকে। জিয়ং তাকে ছাড়া থাকতে পারবে না, তাই সে দৌড়ে গিয়ে তেইজুনকে জড়িয়ে ধরে। এরপর আমাদের আবারও মুভির একদম প্রথম দৃশ্য দেখানো হয়। সেই এয়ারপোর্টে সাং ও বেলি পাশাপাশি বসেছিল। তখন সাং বেলিকে জিজ্ঞেস করে, তুমি কি চলে যাচ্ছ? তখন বেলি বলে, আমি আমার ফ্যামিলির সাথে দেখা করতে এখানে এসেছি, আর এখন আবারও চলে যাব। আর তোমার সাথেও তো কন্ট্যাক্ট থাকবেই, কারণ তুমি তো আমার ব্যাপারে সবই জানো। অর্থাৎ বেলি এবং সাং দুজনেই ছিল ওয়ান্ডারল্যান্ডের কাল্পনিক চরিত্র। আর আজকের এই মুভিটি এই দৃশ্যের সাথেই এখানেই শেষ হয়ে যায়। মুভিটি খুবই অদ্ভুত ছিল, সেই সাথে তার এন্ডিংটাও খুবই অদ্ভুত। আমি জানি না আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি। তবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি সেটি জবাব দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো আজ এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার এভরিওয়ান।